4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজা রানী, ইরান যুদ্ধ ঘিরে তৈরি হওয়া দূরত্ব কমার আশা। ফ্লোরিডায় শিক্ষার্থী লিমন বৃষ্টির হত্যাকাণ্ডে শোকে স্তব্ধ বাংলাদেশি কমিউনিটি, প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বিচার ব্যবস্থা। বাজেট ঘোষণা নিয়ে চরম অনিশ্চয়তায় মেয়র মামদানি, $6 বিলিয়ন ঘাটতি মেটাতে বাড়তি তহবিলের আশা। এবং নিউ ইয়র্কের সাবওয়ে ট্রেনে 15 বছরের কিশোর গুলিবিদ্ধ, থুথু আতঙ্কে সাবওয়ে ব্যবহারকারীরা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম। 4 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রুর সাময়িক ঘাঁটিতে অবতরণ করে। এ সময় সেখানে রাজা রানীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউজের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অফ অনারের মাধ্যমে ব্রিটিশ রাজ তৃতীয় চার্লস ও রানী ক্যামিলাকে নিজ দেশে অভ্যর্থনা জানায় যুক্তরাষ্ট্র। রাজ দম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেয় দুটি শিশু। এরপর রাজা রানীর সম্মানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশন করে মার্কিন সামরিক ব্যান্ড। হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন তারা। 2007 সালের পর কোনো ব্রিটিশ রাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় যুক্তরাষ্ট্রে 6 দিনের সফর করেছিলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সৃষ্টি হওয়া রাজনৈতিক দূরত্ব ও প্রিন্স অ্যান্ড্রুর নানান কেলেঙ্কারির মাঝে ব্রিটিশ রাজ দম্পতির এ সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই ঐতিহাসিক মিত্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা। বিনিয়ামিন, আরটিভি। ফ্লোরিডায় লিমন ও বৃষ্টি নামের দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ড প্রবাসী কমিউনিটিকে স্তব্ধ করে দিয়েছে। মার্কিন নাগরিকের হাতে তাদের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বিচার ব্যবস্থাকেও করেছে প্রশ্নবিদ্ধ। এই ঘটনা উন্নত বিশ্বের তথাকথিত নিরাপদ জীবনের আড়ালে লুকিয়ে থাকা সহিংসতা, নৈতিক অবক্ষয় এবং মানবিক নিরাপত্তার অভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আরও থাকছে ইমরুল হাসানের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা শহরে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে। 27 বছর বয়সে দুই মেধাবী পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি, যাদের জীবন ছিল সম্ভাবনাময়ে ভরা, তাদের প্রেমের গল্প শেষ হয়েছে বিভীষিকাময় পরিণতিতে। দুজনেই পড়াশোনা করছিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। সামনে ছিল বিয়ের পরিকল্পনাও, কিন্তু হঠাৎ নিখোঁজ হওয়ার 7 দিন পর উদ্ধার হয় তাদের খণ্ড বিখণ্ড মরদেহ। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর দিক। হত্যাকার হিসাম একজন মার্কিন নাগরিক, যার অতীত অপরাধে ভরা। একাধিকবার গ্রেপ্তার হলেও সে ছিল মুক্ত। এই ঘটনাকে ঘিরে একটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ব্যক্তিগত আক্রোশ ও মানসিক অস্থিরতা, যা মার্কিন সমাজে বাড়তে থাকা সহিংসতার বড় একটি উৎস হিসেবে ধরা হয়। প্রশ্ন উঠছে, একজন পরিচিত অপরাধী কিভাবে এতদিন আইনের ফাঁক গলে বাইরে থেকে এমন ভয়ঙ্কর অপরাধ ঘটাতে পারে? সমাজ বিশ্লেষকদের মতে ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বৃহত্তর সামাজিক সংকটের প্রতিচ্ছবি। পশ্চিমা সমাজে ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয়ের কয়েকটি দিক এখানে স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, পরিবার ব্যবস্থার দুর্বলতা। বহু ক্ষেত্রে একক পরিবার, বিচ্ছিন্নতা ও মানসিক একাকিত্ব সহিংস আচরণকে উস্কে দিচ্ছে। দ্বিতীয়ত, সহজলভ্য অস্ত্র সংস্কৃতি, যেখানে অস্ত্র নিয়ন্ত্রণের অভাব সহিংসতাকে বাড়িয়ে দিচ্ছে। আর তৃতীয়ত, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সংকট, যা অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া ফ্রিডম ও সিভিলাইজেশনের যে ধারণা পশ্চিমা বিশ্ব প্রচার করে, তা বাস্তবে অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, উন্নত প্রযুক্তি, অর্থনৈতিক শক্তি ও উচ্চশিক্ষার আড়ালে মানবিক নিরাপত্তার ঘাটতি থেকে যাচ্ছে। এই দ্বৈত বাস্তবতা অনেকের কাছেই এক ধরনের আধুনিক কলোনালাইজেশনের রূপ, যেখানে সামরিক বা ভূখণ্ডগত নয়, বরং সাংস্কৃতিক ও মানসিক প্রভাবের মাধ্যমে অন্য সমাজকে প্রভাবিত করা হয়। এমনটি উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। ইতিহাস ঘাঁটতে দেখা যায়
কলোনিয়ালিজম ছিল সম্পদ ও ক্ষমতা দখলের প্রক্রিয়া। আজকের বিশ্বে সেটি অনেকাংশে রূপ নিয়েছে নিও কলোনালাইজেশনে, যেখানে উন্নয়ন, শিক্ষা ও স্বাধীনতার গল্পের মাধ্যমে একটি আদর্শ জীবনযাত্রার মডেল তৈরি করা হয় যা সবাই অনুসরণ করতে চায়। কিন্তু বাস্তবতা মাঝে মাঝে এই ধারণাকে চ্যালেঞ্জ করে বসে। লিমন ও বৃষ্টির মৃত্যু তাই শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটি প্রশ্নের চিহ্ন। আমরা যাকে নিরাপদ, উন্নত ও সভ্য সমাজ ভাবি, সেটি সত্যিকার অর্থেই কতটা নিরাপদ? এবং আমরা কি শুধুই একটি গল্প বিশ্বাস করছি, নাকি বাস্তবতা বোঝার চেষ্টা করছি? এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সভ্যতার সংজ্ঞা কেবল প্রযুক্তি বা অর্থনীতিতে নয়, বরং মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও মানবিকতার মধ্যেই নিহিত। ইমরুল হাসান, RTV। নিউ ইয়র্ক সিটির বাজেট ঘোষণা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন মেয়র জোহরান মামদানি। নির্ধারিত সময়সীমা পার হতে চলায় সিটি কাউন্সিলের কাছে বাজেট বিলম্বের আবেদন জানিয়েছেন তিনি। মূলত $6 বিলিয়ন বিশাল ঘাটতি মেটাতে আলবানি বা রাজ্য সরকারের কাছ থেকে বাড়তি তহবিলের আশায় এই সময়ক্ষেপণ। সিটি গভর্নর ক্যাথি হোকুল ইতিমধ্যে $1.5 বিলিয়ন সহায়তার আশ্বাস দিলেও ধনীদের ওপর বাড়তি কর আরোপের মেয়রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে ঘাটতি মেটাতে সিটির সঞ্চিত অর্থ ব্যবহারের পরিকল্পনার উদ্বেগ জানিয়েছে ক্রেডিট রেটিং সংস্থাগুলো। এতে সিটির ঋণ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মেয়র মঙ্গলবার বড় কোনো ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সময় বাড়ানোর বিষয়ে ভোটাভুটি করবে সিটি কাউন্সিল। নিউ ইয়র্কের একটি সাবওয়ে ট্রেনে গুলিবিদ্ধ হয়েছে 15 বছর বয়সী এক কিশোর। পুলিশ জানিয়েছে কুইন্সমুখী যাত্রার সময় এই ঘটনা ঘটে। ট্রেনটি 80th স্ট্রিট সাবওয়ে স্টেশনের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই অজ্ঞাত ওই কিশোরের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে জ্যামাইকা হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। ঘটনার পর পুলিশ 2 জন সন্দেহভাজনকে আটক করেছে, তবে তারা সরাসরি এ ঘটনায় জড়িত কিনা তা এখনও নিশ্চিত নয়। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে ঘটনার জেরে সাবওয়ে পরিষেবায় বড় ধরনের প্রভাব পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত চলাকালে এই ট্রেনের চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হবে এবং আপাতত 80th স্ট্রিট স্টেশনটি এড়িয়ে চলবে ট্রেনটি। এক তিক্ত ও বিরক্তিকর অভিজ্ঞতার মুখে পড়েছে নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবহারকারীরা। মূলত নিউ ইয়র্কের 15th স্ট্রিট এবং 7th এভিনিউতে থুথু আতঙ্কে ভুগছেন যাত্রীরা। এক সিরিয়াল স্পিটার নারী ও শিশু যাত্রীদের টার্গেট করে থুথু ছেটাচ্ছেন। বছরের পর বছর ধরে ওই ব্যক্তি যাত্রীদের হয়রানি করে আসছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা NYPDর কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়দের অনলাইন কমিউনিটি প্ল্যাটফর্মেও এ নিয়ে অসংখ্য পোস্ট দেখা গেছে, যেখানে 7th অ্যাভিনিউর স্পিটার নামের পরিচিত ওই ব্যক্তির কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে সেই স্টেশনের ভেতরে ও প্রবেশ পথে অবস্থান নিয়ে নারীদের লক্ষ্য করে থুথু নিক্ষেপ করে দ্রুত সরে পড়ে। নিউ ইয়র্কের ব্রুকলিনে সাবওয়ে স্টেশনগুলোতে এক ব্যক্তির থুথু নিক্ষেপে আতঙ্কে রয়েছেন যাত্রীরা। বিশেষ করে একা নারীদের টার্গেট করে এই হামলার অভিযোগ উঠেছে। 15তম স্ট্রিট প্রসপেক্ট পার্ক ও 7ম অ্যাভিনিউ স্টেশনে একাধিক ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে অভিযোগ পাওয়া গেছে, তবে এখনও হামলাকারীকে নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে একই ব্যক্তি এমন আচরণ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান অভিযুক্ত ব্যক্তি স্টেশনের প্রবেশ পথে অবস্থান করে হঠাৎ করে নারীদের ওপর থুথু নিক্ষেপ করে পালিয়ে যায়। এর আগে একই ধরনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও সাম্প্রতিক ঘটনায় তার সম্পৃক্ততা নিশ্চিত নয়। আইন অনুযায়ী এ ধরনের অপরাধ ছোট হয়, ব্যবস্থা নিতে জটিলতা রয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তায় টহল জোরদারের কথা জানিয়েছে পুলিশ। বিমানে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পোর্টেবল চার্জার ও ব্যাটারি ব্যবহারে নতুন নীতিমালা ঘোষণা করেছে আমেরিকান এয়ারলাইন্স। আগামী 1 মে থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অনুযায়ী ফ্লাইটে পোর্টেবল চার্জার ব্যবহারের সময় তা অবশ্যই দৃশ্যমান এবং হাতের নাগালে রাখতে হবে। নতুন নীতিমালায় একজন যাত্রী সর্বোচ্চ 100 ওয়াট ক্ষমতার 2টি চার্জার বহন করতে পারবেন। তবে এসব ডিভাইস মাথার উপরের বিনে রাখা যাবে না এবং ফ্লাইটে চার্জ দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। মূলত লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে অগ্নিকাণ্ড রোধ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এই কড়াকড়ি। গত বছর বিমানে ব্যাটারিজনিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনার পর ডেল্টা ও ইউনাইটেডের মতো অন্য বড় এয়ারলাইন্সগুলোতেও একই ধরনের নিয়ম চালু করেছে। তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ChatGPT নির্মাতা প্রতিষ্ঠান OpenAI-কে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় ওপেন এআই এর বিরুদ্ধে চলমান ফৌজদারি অপরাধের তদন্তের কথা বলেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস ওথমায়ার। প্রধান সন্দেহভাজন হত্যাকাণ্ড ঘটাতে চ্যাটজিপিটির সহায়তা নিয়েছিলেন বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। মাত্র এক সপ্তাহ আগে ওথমায়ার ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর ঘোষণা দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। গত বছর ফ্লোরিডায় স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক গোলাগুলির ঘটনায় সম্প্রতি ওপেন এআই এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে ফ্লোরিডা অঙ্গরাজ্য সরকার। অভিযোগ আছে ওই হামলার আগে বন্দুকধারীকে অস্ত্র ও গুলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছে ওপেন এআই এর চ্যাটবট। এবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস এর নাম পরিবর্তিত হয়ে নাইস হচ্ছে, যার পুরো নাম হবে ন্যাশনাল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা সংক্ষেপে NICE। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় এই ধারণাকে দারুণ আইডিয়া বলেও মন্তব্য করেন তিনি। প্রস্তাবটি প্রথমে উত্থাপন করেন রক্ষণশীল ইনফ্লুয়েন্সার এলিসা মেরি, যাতে মিডিয়াকে নাইস এজেন্ট শব্দটি ব্যবহার করতে হয়। পরে আরও কয়েকজন সমর্থক এই উদ্যোগে সমর্থন জানান এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রতি আহ্বান জানান বিষয়টি বাস্তবায়নের জন্য। তবে একটি ফেডারেল সংস্থার নাম পরিবর্তন করতে সাধারণত কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। এই প্রস্তাব এমন সময় এসেছে যখন অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক অচলাবস্থা চলছে এবং আইসের অর্থায়ন নিয়েও বিতর্ক রয়েছে। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।